একটা জায়গায় পৌঁছলো যেটা শুধু ব্যতিক্রম বলে সেটাকে এড়িয়ে যাওয়া গেল না, যার জন্য বিধায়ককে বলতে হচ্ছে কথা। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কথা। দেখুন, এরা বিজেপির এখন অবস্থাটা দাঁড়িয়ে যে চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে সজাগ থাকো। একদিকে যেমন শ্রমিকবাবু বারবার করে বললেন কাউকে নেবো না, কাউকে নেবো না, তারপর বললেন না না ভালো তৃণমূলের জন্য দরজাটা একটু খুললেও খুলতে পারি, তারপর বললেন এরা তো বিদগ্ধ ব্যক্তি, ব্যতিক্রম, খুলেই দিলাম দরজাটা। এখানেও তেমনি ভাবে জিতেন্দ্রনাথ বাবু যেটা বলছেন যে এরা কিন্তু করছে, আমি কাউকে করতে দেবো না। আপনি কদিন পর খোঁজ নিয়ে দেখবেন ওই একই কাজ আরো দ্বিগুণ উৎসাহে বাকিরাও মিলে করে বেড়াচ্ছে। জিতেন্দ্রনাথ তিওয়ারি নিজেই তৃণমূল, আপনাদের মুখ্যমন্ত্রী সেও তৃণমূল, পরিবহন মন্ত্রী সেও তৃণমূল, অন্যান্য মন্ত্রী সে সিপিএম, আপনাদের দলের গোটা মন্ত্রিসভার 80% তৃণমূল আর সিপিএম এর, আর কর্মী বাহিনী যাদের কথা বলছেন তাদের মধ্যে 90% তৃণমূল আর সিপিএম। একদম বিমলদা বলছেন যে এটা তৃণমূল নয়, যিনি বলছেন বিধায়ক তার প্রশংসা করা উচিত। বিমলদার কাছে হয়তো এটা প্রশংসাযোগ্য, তবে এটা সাধারণ মানুষের কাছে কিন্তু যথেষ্ট উদ্বেগের। আড়াই মাসে যদি এই অবস্থা হয়, মনিটরিং করছেন, একজন বিধায়ক লক্ষ্য রাখছেন, গোটা পার্টি লক্ষ্য রাখছে, অন্যায় করলে বার করে দেওয়া হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। একদম যদি দল সেদিকে নজর রাখে খুবই ভালো কথা। তবে এবার দেখুন, গতকাল রাতের যে বিস্ফোরণের ঘটনা, আমরা আজকে দিনভর সেদিকে নজর রেখেছিলাম। গতকাল রাত 8:03 নাগাদ রাজারহাটে যে বিস্ফোরণ ঘটে, যেখানে কেঁপে ওঠে বাড়ি, ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। দেখুন, আচমকা আলোর ঝলকানি, কেঁপে উঠল গোটা বাড়ি, ধোঁয়ায় ঢাকলো চারদিক। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিকট শব্দে বিস্ফোরণ, আহত হলো দুজন। तो एक बैग धमाका हुआ तो हम तो यार मेरा पंखा नीचे गिर गया और धमाका हो गया, पूरा बम का बारूद का महक, पूरा धुआं धुआं हो गया पूरा। हम जल्दी निकला बाहर, निकल के देख रहा मेरा सर से खून गिर रहा। শুক্রবার রাত ঘড়ির কাঁটায় তখন 8টা। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে জুলফিকার আনসারী নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে। বাড়ি মালিকের দাবি, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটা দুদিন আগেই মোহাম্মদ শামীম ওরফে সেলিম নামে এক ব্যক্তি ভাড়া নেয়। নিজেকে কামারহাটির বাসিন্দা বলে পরিচয় দেন তিনি। আমার কাছে এই লোক একটা ব্রোকারের থ্রু এসেছিল, জানছিলাম না কি ওই লোক যেকে এনেছে, ঠিক আছে, ওই লোক এইভাবে কিছু জিনিসটা করবে। 15 তারিখে সকালে এসেছিল আর চাবি দেওয়া হয়েছিল ঘরে সাফ সাফাই করতে জন্য, থাকার জন্য দেয়নি। থাকার জন্য ওটার সঙ্গে কথা হয়েছিল যে যখন কাগজটা রেডি হয়ে যাবে তখন তোমাকে থাকতে দেবো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে হাতে একটি সাদা রঙের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এক কিশোর। একটি ঘরে ঢুকছে সে, তারপর ঘর থেকে বেরোতেই বিস্ফোরণ। নাবালকের দাবি, দুদিন আগে নতুন ভাড়াটিয়া সেলিমই তাকে ব্যাগটা রেখে আসতে বলে। बोला कि बाबू थोड़ा खाना पहुंचा दो घर पे। सलीम, हाँ सलीम या समीम ऐसा नाम है। বিস্ফোরণের অভিঘাত এতটাই যে ছিটকে গেছে দরজার লক, উড়ে অন্যত্র গিয়ে পড়েছে আস্ত মিটার বক্স, ভেঙে পড়েছে পাশের ঘরের কংক্রিটের চাঙড়। मेरा अगर बच्चा लोग रहता, अगर उसका जान को कुछ हो जाता तो क्या होता। শনিবার দুপুরে বিস্ফোরণ স্থলে পৌঁছয় এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। যে মূল যে ঘটনাস্থল, সেই মূল ঘটনাস্থল তারা ছবি তুলছেন, ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার পাশাপাশি সমস্ত ইনফরমেশন তারা নোট ডাউন করছেন। পাশাপাশি ঘটনাস্থলে আসে বেঙ্গল এসটিএফ, সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। পৌঁছে যান বিধাননগর পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। দুটো বোম পাওয়া গেছে, এখন অখ্যাত আছে কি লাইভ আছে কি ডেড আছে ওটা সিআইডি এখন নিয়ে গেছে এখান থেকে ঘিঞ্জি এলাকা বলে, পরে আমরা ওটা দেখে নিচ্ছি। বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভাড়াটিয়া মোহাম্মদ শামীম ওরফে সেলিমকে শনিবার কামারহাটি থেকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির মালিক জুলফিকার আনসারী, ওই কিশোর এবং স্থানীয় দালাল মোহাম্মদ শাহেন শাহকে। বাড়ি মালিকের দাবি, স্থানীয় দালাল মোহাম্মদ শাহেন শাহ অভিযুক্ত ভাড়াটিয়াকে বাড়িতে নিয়ে আসেন। ওই জন ব্রোকার ছিল ও, হ্যাঁ, ও বিজেপি থেকে মানে জোড়া আছে, ওই পার্টি অফিসে ওঠনা বসনা সব কিছু করে। আর যা লোককে বলেছিল ওই লোককেও বলছিল ওই লোগো মানে পার্টি অফিসে মানে থাকে। রাজনীতিক রং লাগানো, পলিটিক্সের বাইরে গিয়ে জিনিসটাকে দেখতে হবে। সন্ত্রাস যারাই করার চেষ্টা করেছে কাউকে ছাড়া যাবে না কোনো জায়গায় যাবার জন্যে, আর আসলে সে কিন্তু বিজেপি হয়ে যায় না। এদিন উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সুকান্ত মজুমদার, জয়ন্ত পাল, আবির দত্ত, এবিপি আনন্দ। দেখুন, বিস্ফোরণের অভিঘাতে বা তীব্রতায় নিঃসন্দেহে তুলনায় আসে না, কিন্তু এই ঘটনা 12 বছর আগে বর্ধমানের খাগড়াগড়ে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। এখানে যেমন একটা ভাড়া বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু ভাড়া বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যার সরাসরি জঙ্গি যোগ পাওয়া গেছিল বাংলাদেশের জেএমবির সঙ্গে। এখনো পর্যন্ত রহস্য যেটা সলিল দা, সেটা হচ্ছে এই রকম একটা বোমা সেটা রাখতে দেওয়া হলো কেন,
এর পেছনে কি কোনো নাশকতার যোগ ছিল কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এবং কি কারণে কি উদ্দেশ্য এর পেছনে থেকে থাকতে পারে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আপনার কি মনে হচ্ছে? দেখো 2014 অক্টোবরে যেটা খাগড়াগড়ে হয়েছিল সেটা কিন্তু ওটাও একটা রেন্টেড বাড়ি ছিল, একদম ভাড়াটে বাড়ি, এবং সেইখানে কৌশর বলে যে ছিল, তারপরে জানা গেল ও জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি গ্রুপের একজন অ্যাক্টিভ টেরোরিস্ট। এবং খালি তাই না, ওই কৌশর কিন্তু একটা স্লিপার সেলও মেনটেন করতো, এবং তুমি ভাবতে পারবে না। এবং তারপরে সেইটাই কিন্তু আগের সরকার সেটাকে কখনো টেলিভিশন ব্লাস্ট হয়েছে বলে চালালো, এবং কখনো বললো এটা একটা দুর্ঘটনা বলে সিলিন্ডার ব্লাস্ট, টেলিভিশন ব্লাস্টটা বলা হয়েছিল বকটুই এর ক্ষেত্রে, বকটুই এটা সিলিন্ডার ব্লাস্ট বা এইসব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু ওটা এনআইএ ইনভেস্টিগেশন করে, এবং সাপ্রেশন অফ ল যেটা হয়েছিল, মিনিমাইজেশন আপনাদের সেই 1954 সালের সেই 9BI একটা কেস স্টার্ট করেছিল, পরে ওটা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স একটা কেস করে এনআই ইনভেস্টিগেশন টেক ওভার করে। এবং সবচাইতে বড় কথা 2021 অক্টোবরে 21 জনকে কনভিক্ট করে, 29 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট হয়। এক্ষেত্রেও দেখো সব কিছু জিনিসই কিন্তু এক্সপ্লোর করা দরকার। যে শামীম বলে যে লোকটাকে ধরা হয়েছে বা দালাল যাকে অ্যারেস্ট করা হয়েছে, যে ভাড়াটে নেওয়ার চেষ্টা করেছিল, এটা যদি এটা আমার মনে হচ্ছে খুব রিলিজিয়াসলি বোধহয় সেকশনস অফ ল পুট করা হয়েছে। এনআইএ যখন এসছে, আমার এটা এক্সপ্লোসিভ ইএস অ্যাক্টেই কেস স্টার্ট হবে, এবং এটা কিন্তু ইট উইল বি গোয়িং টু বি টেকন ওভার বাই এনআইএ। এবং এটা যদি হয় এবং নতুন কিছু, আমার মনে হয় যে এটা একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি, আমি অ্যাপ্রিহেন্ড করছি, নাও হতে পারে, হয়তো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হতে পারে, মানে উইথ এ ভিউ টু ওয়েজ ওয়ার এগেনস্ট দ্য নেশন অর স্টেট। এটা কিন্তু হওয়ার কিন্তু চান্স আছে, কারণ ওই রকম একটা দক্ষিণ নারায়ণপুরের মতো ওই রকম একটা রাজারহাটের প্রত্যন্ত জায়গায় ওই রকম পরিবেশে একটা ঘর ভাড়া নেওয়া, হ্যাঁ, অত্যন্ত ঘিঞ্জি জায়গা, ওইসব জায়গাগুলি ওরা পছন্দ করে, সেখানে থাকা কিন্তু এটা কিন্তু খুবই কনসপিকিউয়াস বলে আমার মনে হচ্ছে। এবং ইন অল প্রবাবিলিটি যদি ইএস অ্যাক্টে কেস হয়, এবং তাহলে এনআইএ কিন্তু ইনভেস্টিগেশন করবে, এবং সেই বোমটা এত বেশি কি আছে, ট্রাইনাইট্রো টলিউইন আছে না অ্যামোনিয়াম নাইট্রেট আছে, এবং কি আছে সেটা কিন্তু মানে সিএফএস সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এগুলো পাঠানো হবে। এবং বোম আমাদের এখানে তো বোম এক্সপ্লোসিভ এক্সপার্ট এখন নেই, সুতরাং এগুলো সবই ওখানেই যাবে। ওখান থেকে আসার পরে কিন্তু তদন্ত কিন্তু নিজের রাস্তা নেবে, এবং সঠিক তদন্ত যদি হয়, নতুন কোনো একটা সঠিক যদি তদন্ত হয়, নিশ্চয়ই এই বিষয়গুলো সামনে আসবে যে কেন সেখানে বোমা রাখা হয়েছিল, আর বোমা রাখার পরেই যখন ওই কিশোর বা নাবালক তিনি যখন বেরিয়ে আসলো, তারপরেই কেন বোমাটা এই তীব্র শব্দে ফেটে গেল, এবং এর পেছনে কারা রয়েছে, নিশ্চয়ই সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে। বিমল দা, আমি একটা কথা বলি, আমি যতটুকু এইসব টেরোরিজম নিয়ে একটু পড়াশোনা করেছি, তারা সাধারণভাবে সুতলি বোমা ব্যবহার করে না, কিন্তু তারপরেও এটা ইনভেস্টিগেশন দরকার, কারণ এই ঘটনাটা কি কেন ঘটেছে ভালো করে তদন্ত করা হবে। শুধু পার্থক্যের জায়গাটা বলি, 2014 সালের 2রা অক্টোবর যে ঘটনা ঘটেছিল খাগড়াগড়ে, ঠিক সেই দিনই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা ঘটিয়েছে, তার কথাটা পাকিস্তানের গোটা সংবাদ মাধ্যম ব্যাপকভাবে দেখিয়েছিল। আর আজকে এই ঘটনা ঘটার পরে এটা কঠোরভাবে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইতিমধ্যে তদন্ত হবে, এবং যে অন্যায় করেছে, ষড়যন্ত্র করেছে, যথেষ্ট তার সাজা হবে। পার্থক্যের জায়গাটা আমি বলে দিলাম না, আমি বলছি এটাও সমানভাবে বলতে হবে। ঠিক, এনআইএও পৌঁছে গেছে, কিন্তু পাশাপাশি এই ছবিটাও তো উদ্বেগজনক। ধরুন গতকাল রাত্রি 8টার সময় বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে, কিন্তু তারপর সেই জায়গাটা কার্যত তখনও পর্যন্ত আমাদের প্রতিনিধি সকালে যাচ্ছেন, যেখানে একেবারে তাজা বোমা পর্যন্ত পড়ে রয়েছে, এবং সেই জায়গাটা ঘেরা পর্যন্ত হয়নি। আমি বলছি এই প্রায় 14 ঘন্টা পর্যন্ত এইভাবে আনপ্রোটেক্টেড অবস্থায় গোটা জায়গাটা রইল। এটা ভালো করে অবশ্যই দেখতে হবে, যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসনকে ব্যাপারে সতর্ক হতে হবে, প্রশাসনকে হুঁশিয়ার করা হবে যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে। দেখুন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রশাসন তারা স্ট্রিক্ট মেজার নিক, যাতে কোনো রকম বিস্ফোরণের ঘটনাই না ঘটে, আমরা সেটাই চাইবো। এখানে আলাদা করে রাজনীতি কচকচিতে আমি ঢুকতে চাই না, যেখানে মানুষের প্রাণের আশঙ্কা থেকে যাচ্ছে, বিশেষ করে আপনি যেটা বললেন জনবসতিপূর্ণ এলাকা বা যাই হোক, যেখানেই হোক, এরা
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো নিয়ে এসছে, তার মধ্যে হতে পারতো আপনাদের প্রতিবেদনে দেখলাম একটি বাচ্চা ছেলে ব্যাগটি নিয়ে ভেতরে রেখে এসেছিল, হতে পারতো তার হাতে থাকাকালীন ফেটে গেলে সে হয়তো প্রাণী বা বাঁচত না। যার ফলে এই ধরনের ঘটনার প্রশাসন স্ট্রিক্টলি হ্যান্ডেল করুক, এখানে রাজনীতির নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। যদিও 2.5 মাস হয়ে গেছে এই সরকারের, এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে গাফিলতি ছিল কিনা, দুর্বলতা ছিল কিনা, তারা যদিও মুখে বলে আমরা খতিয়ে দেখবো, বারুইপুরের ক্ষেত্রে বলেছিল 72 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নেবো, একটা ব্যবস্থাও নেওয়া হয়নি পুলিশের বিরুদ্ধে। এক্ষেত্রেও সেসব কিছু হবে না। আপনি যেটা বললেন 14 ঘন্টা ধরে তাজা বোমা পড়ে রয়েছে, কারো কোনো হেলদোল নেই, তো এইসব নিয়েও যে ব্যবস্থা নেওয়া হবে না আমরা জানি, কিন্তু আমরা চাইবো, আমি রাজনৈতিক বিরোধিতা আলাদা কথা, কিন্তু আমরা চাইবো এই ধরনের ক্ষেত্রে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তারা সজাগ থাকবেন, একটি ঘটনা যাতে এ ধরনের না ঘটে ভবিষ্যতে। একদম। একদিকে যখন দেখুন রাজারহাটে এরকম একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো, কারা জড়িত, কেন বোমা মজুত রাখা হয়েছিল, কিভাবে বিস্ফোরণ ঘটলো এখনো তা স্পষ্ট নয়, সেরকম অন্যদিকে একেবারে রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উত্তরবঙ্গে উত্তরকন্যায় দেশের সীমান্ত সুরক্ষায় দফায় দফায় আজকে বৈঠক করেছেন। তিনি মানে সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে এই বৈঠক, সীমান্তে দ্রুত শেষ করতে হবে ফেন্সিং এর কাজ, প্রয়োজনে আরো আধুনিক যন্ত্র সেখানে আনতে হবে, উপদ্রুত সীমান্তে ত্রিস্তরীয় ফেন্সিং এর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিকাঠামো বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি, আর সেই পরিকাঠামো বাড়াতে অতিরিক্ত জমি চায় এসএসবি ও আইটিবিপি। সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় এই সমন্বয় বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার ছিলেন, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন, উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন সেখানে উপস্থিত ছিলেন। উত্তরকন্যায় অমিত শাহের এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। আমি এখান থেকে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, এই চিকেন স্নেক নিয়ে একের পর এক হুমকি হুঁশিয়ারি আমরা বাংলাদেশ থেকে পেয়েছিলাম, এই চিকেন স্নেককে সুরক্ষিত রাখার জন্য আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? কারণ আমরা জানি যখন রাজ্যে পালা বদল হলো তারপরেই একেবারে 75 একর জমি কিন্তু বিএসএফ কে হস্তান্তর করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাঁটাতার দেওয়ার জন্য। একেবারেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আমি একটা নতুন দিক খুলছে দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশের যখন একটা অস্থিরতা থাকে তখন যিনি এসেছিলেন সর্বেসর্বা, তিনি ভারত বিরোধিতা করে গেছেন শেষ দিনও। প্রথম দিন থেকে শেষ দিন তিনি চিকেন নেক আর শিলিগুড়ি করিডর এবং আমাদের 7 সিস্টার নিয়ে কথা বলেছেন, শেষ দিনেও সেটা করে গেছেন, এবং তার দায়িত্বপ্রাপ্ত যত উপদেষ্টা ছিল তারাও সেটা। সেই দিনটা যাওয়ার পরে ভারতের একটা আশা এসেছিল যে নতুন যিনি এসছেন তিনি হয়তো অন্যদিকে সম্পর্কটা নিয়ে যাবার চেষ্টা করবেন, কিন্তু আকাশে আমরা যেটা দেখছি সিগন্যালটা সেরকম আসেনি। যেমন ধরুন চীনের দিকে একটু বেশি ঢল, যেমন দুটো প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট আর মঙ্গলা পোর্ট প্রজেক্ট চীনের কাছে চলে যাওয়া, এবং ওনার ভারতে আসার যে দিনক্ষণ সেটা উনি ঠিক করতে পারছেন না। উনি মালয়েশিয়া গেছেন, চীনে গেছেন, এবং নানান রকম বার্তা আসছে যেসব লোকেদের পাঠাচ্ছেন। যেমন গতকাল একটি বিমস্টেকের ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলের এখানে মিটিং হয়, 7টি দেশ তাতে করে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ বলে এটাকে। সেখানে যেসব লোকেদের পাঠাচ্ছেন আমার মনে হয় ভারতের কোথাও একটা ডিসিশন নিয়েছে, ভারত বাংলাদেশকে সিরিয়াসলি নিয়েছে। আগে আমরা হাসাহাসি করতাম যখন ওরা ঢাকা বলতো, চিকেন নেক বলতো, তারপরে আমরা দেখেছি যে 4টে বেসেস খুলে গেছে, কিষানগঞ্জে, চোপড়াতে, বামুনি আসামে, একটা শুনছি মিজোরামে খুলছে। এবং অমিত শাহ এই ইনাগুরেশন করবার জন্য বা এই সমস্ত যেগুলো দেখানো হচ্ছে সেটার জন্য উনি যে আসবেন এতটা পথ তা না, ব্যাপারটা আরো গভীর, তারা খুব সিরিয়াসলি নিচ্ছেন। এবং বিশেষ করে যখন আমাদের নতুন সরকার আসবার পরে খুব চটজলদি অনেকটা জমি বিএসএফ কে হস্তান্তর করলো, যে জমিটা তার আগের রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল যে দিতে পারছে না, কারণ মানুষ দিতে চাইছে না, দিতে পারছে না কারণ জমি এত উর্বর যে মানুষ বলছে আমরা জমি দেব না। তাহলে সেই মানুষগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছিল যেন তারা দিতে চাইছে না। বাট এখন দেখা যাচ্ছে যে তারা এত চটজলদি এই নতুন সরকার আসার 72 ঘন্টার মধ্যে একটা হ্যান্ডওভার সেরিমনি আমরা দেখেছিলাম, কি করে দিল? তার মানে তারা প্রথম দিন থেকেই রাজি ছিল। তাদেরকে ঢাল বানিয়ে কেউ বা কারা বাংলাদেশ, পাকিস্তান, কারণ আমি পাকিস্তান কথাটা কেন বলছি, এই মুহূর্তে আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ এখন ইস্ট পাকিস্তান হয়ে গেছে আবার। 71 বা তার থেকেও খারাপ জায়গায় আছে। ভারতের বিরুদ্ধাচরণ যেভাবে বাংলাদেশ করছে, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির জন্য পাকিস্তানের লোকেদের নিয়ে আসছে, চীনের লোকেদের নিয়ে আসছে, এবং যত রকম ভাবে পারা যায়
ভারত বিরোধিতা করছে এবং নতুন সরকারও করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেইখানে ভারত তার মতো করে এখন ডিসিশন নিচ্ছে আমার মনে হয়, এবং সেইখানে আমার মনে হয় যে উনি এই যে বর্ডার এরিয়ার জমিটা পাওয়া গেছে ফেন্সিং করবার, সেটা যাতে দ্রুত শেষ হয়ে যায়। এবং ভারত চিকেন নেকে যে আরো একটা ব্যাপার উনি করেছেন আমাদের অধুনা মুখ্যমন্ত্রী, যে ন্যাশনাল হাইওয়ে 7টা ন্যাশনাল হাইওয়েকে জমি দিয়েছেন NH-1 কে আর NHIDCL কে, দুটো আলাদা আলাদা অর্গানাইজেশন বাট একই কাজ করে, রাস্তা বানায়, তাদেরকে যাতে সত্তর করা যায়। কিছু একেবারে জমি দিয়েছেন। আমি শুধু আরেকটা তথ্য এখানে সংযোজন করি, এই 4 দিন আগে মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তথ্যটা দিয়েছেন যে সেই দিনের হিসেব অনুযায়ী 1024 একর জমি, প্রায় 172 কিলোমিটার দীর্ঘ, সেইটা ফর্মালি BSF কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। দেখুন, মূলত যে কোনো সরকারের এটাই তো কর্তব্য যে সীমান্তে যখন বাংলাদেশ রয়েছে এবং অনুপ্রবেশ বা নাশকতা বা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা সবসময় রয়েছে, সীমান্তকে সুরক্ষিত করা। এতদিন পর্যন্ত অনির্বাণ এই অভিযোগটা তো বারে বারে উঠেছিল যে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার এই জায়গায় শুধু অবহেলা করেনি, পুরোটা করেছে অত্যন্ত সচেতনভাবে ভোট রাজনীতির জন্য। আচ্ছা, যে 3 দিনের মাথায় যে জমি দেওয়ার কথা বলা হচ্ছে, আপনারা একটুখানি আর্কাইভ ঘেঁটে দেখে নেবেন, ওই পার্টিকুলার পিস অফ ল্যান্ড দেওয়ার সিদ্ধান্ত আগের সরকারের আমলেই হয়ে গেছিল। এক্সিকিউশনটা হতে যেটুকু সময় লাগে সে সময়টুকু লেগেছে। ইন দ্য মিনওয়াইল সরকার পরিবর্তন হয়েছিল, ওখানে কোনো রকম অবহেলা, কোনো রকম ইচ্ছা করে না দেওয়ার কোনো ব্যাপার ছিল না। দ্বিতীয়ত, এই অনুপ্রবেশ যে বিষয়টা, এটাকে বিজেপি আদৌ ন্যাশনাল সিকিউরিটির অ্যাঙ্গেল থেকে দেখে না রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখে, তার অন্যতম প্রমাণ হলো আসামে তাদের ডবল ইঞ্জিন সরকার রয়েছে 2016 থেকে, যদি আমার খুব ভুল না হয়ে থাকে। অথচ এই বছরেও যখন আসামের বিধানসভা নির্বাচন আগত, সেই একই বুলি যে বাংলাদেশ থেকে দলে দলে অনুপ্রবেশ ঘটছে এবং পুরো আসামের জনবিন্যাস পাল্টে দিচ্ছে, একই বুলি আমরা হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির যাবতীয় নেতাদের মুখে শুনেছি। তাহলে 2016 থেকে যে রাজ্যে 10 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার, সেখানে তো তাদের এতদিনে পুরো চীনের প্রাচীর তুলে দেওয়ার কথা ছিল। সেখানে অনুপ্রবেশটা আজও কি করে তার পলিটিক্যাল ইস্যু হয়ে থাকে, এবং এই ইস্যুটা শুধুমাত্র নির্বাচন কাছে এলে ওঠে, তারপর আর থাকে না। মানে অনির্বাণ বলতে সবটাই তৃণমূল কংগ্রেস করে গেছিল, মানে বিজেপি সরকার এসে শুধু ফিতে কাটার কাজটা করেছে। ঠিক যেমন ভাবে এই আমাদের পাশে চিংড়িঘাটা উড়ালপুলের যে একেবারে যেটা মেট্রোর কাজ হওয়াটা, সবটাই তৃণমূল করেছিল, বিজেপি এসে সেটা 120 ঘন্টায় করে দিল। এইরকম আর কি তুলনায় যেতে চাইছে অনির্বাণ। দ্রুত বিমল শঙ্কর নন্দ। তৃণমূল কংগ্রেস তো মেট্রোটা হোক সেটাও চাইনি। যদি সেটা চাইতো আজ 2 বছর আগে, এতদিনে মেট্রোটা কিন্তু এয়ারপোর্টে চলে যেত। কারণ তৃণমূল কংগ্রেস কি চেয়েছিল না চেয়েছিল সেই আলোচনা করার দরকার নেই। তৃণমূল কংগ্রেস এই দেশের সুরক্ষার পক্ষে একটা ভয়ঙ্কর বিপদ ছিল, ওটা গেছে, আমরা বেঁচেছি, সুতরাং সেই আলোচনা আমি করছি না। আমার পরিষ্কার কথা যে এখানে যাতে জমি দিতে না হয় তার জন্যে, তাহলে এই তৃণমূল কংগ্রেস দল আদালতে কেন গেল, কেন সুপ্রিম কোর্ট অবধি গেল, কেন কোর্ট নির্দেশ দিল যে তোমাকে জমি দিতে হবে? তার কারণ তৃণমূল কংগ্রেস চায়নি যে সীমান্তে ঠিকমতো কাঁটাতার দেওয়া হোক, কারণ তারা চেয়েছে যাতে ওপার থেকে লোক এলে এখানে তাদের যে ইসলামাইজেশনের যে প্রজেক্ট, যেটা একদম বৃহত্তর বাংলাদেশ থেকে আসছিল, এখানে সম্পূর্ণ তাদের এই জয় বাংলা ধ্বনি থেকে সব কিছু একেবারে বাংলাদেশের আদলে ওরা পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল। কিন্তু একটা কথা ব্রিগেডিয়ার দাসের কথা অনুসরণ করে বলি আমি, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের সীমান্ত সুরক্ষার দিকে নজর দিতে হচ্ছে এই কারণে, বাংলাদেশে যা যা ঘটছে সেটা আমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশকে নিয়ে অত্যন্ত সিরিয়াসলি ভারতবর্ষ নিয়েছে, কারণ বাংলাদেশে যে সরকার আগে ছিল, সরকার নামক একটা জিনিস ছিল, তারা অনেক ক্ষতি করেছে, এবং এখন যারা এসছে তারা যে একেবারে প্রো ইন্ডিয়া এটা মনে করার কোনো কারণ নেই। এদের এজেন্ডা একটু অন্যরকম। আর বিশেষত বাংলাদেশ সীমান্তে যেখানে যেখানে জামাতে ইসলামী জিতেছে, ওটা কিন্তু বর্ডার এরিয়াতেই জিতেছে, তাই বর্ডারকে গুরুত্ব দিতেই হবে বাংলাদেশের দিকে। আর সবচেয়ে বড় কথা, ওখানে যেভাবে চিকেন নেকের দিকে নজর দেওয়া হয়েছে, আমাদের সেখানে সুরক্ষা দিতেই হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, ইটস নট তৃণমূল গভর্নমেন্ট। ইকুয়েট করবেন না দয়া করে। হ্যাঁ, কেউ ইকুয়েট করছে না, করা যায়ও না। এখানে বিষয়টা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যারা এত বড় বড় কথা বলছে, কদিন আগে তো আমরা 2 কোটি রোহিঙ্গার কথা শুনতাম। কটা রোহিঙ্গা আইডেন্টিফাই করা হয়েছে? আর আজ 2.5 মাস ডবল ইঞ্জিন সরকার, আমাকে দেখান কটা রোহিঙ্গা আইডেন্টিফাই করা হয়েছে, কটা রোহিঙ্গা ডিপোর্ট করা হয়েছে, অফিসিয়াল কোনো ডেটা আছে? লাইন ধরে পালিয়েছে। আরে আর কি করে পালালো? এ বাবা, কি করে 2.5 কোটি রোহিঙ্গা পালিয়ে গেল? লাইন ধরে পৃথিবীতে আছে 15 লক্ষ, আর এখান থেকে 2.5 কোটি রোহিঙ্গা পালিয়ে গেল। কি করে পালালো বিমলদা? 2 কোটি লোক পালিয়ে গেল। আরে 2 কোটি লোক পালিয়ে গেল, ধরতে পারলেন না? বেশ, আমি এখানে রবীন্দ্র ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, আমি বলছি কেন এইটা অত্যন্ত
জাতীয় সুরক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমি দর্শকদের মনে করাবো যে যখন এই ধরনের ধরুন আমাদের দেশে কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, স্লিপার সেল করে আছে, এইটার একটা অপারেশন অসম পুলিশের তরফে শুরু হয়েছিল, যার অফিসিয়াল নাম ছিল, পোশাকি নাম ছিল অপারেশন প্রঘাত। মনে থাকবে আপনাদের তখন 8 জন জঙ্গি ধরা পড়েছিল, যাদের মধ্যে অসম থেকে 5 জন ছিল, কেরালা থেকে 1 জন ছিল এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 2 জন ধরা পড়েছিল। তখন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে জানা গেছিল তাদের মূল লক্ষ্য ছিল এই চিকেন স্নেক। আজকে যখন এসে রবীন্দ্রনাথ বাবু সেই চিকেন স্টেককে আরো বেশি কিভাবে সুরক্ষিত করা যায়, সীমান্ত কিভাবে সুরক্ষিত করা যায়, এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ বলে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে? ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একদম সত্যি কথা যে তৃণমূল আমলে গোটা এই 15 বছরে এই বর্ডার ব্যাপারটা বারবার করে উঠেছে। আমি কে এলো কে গেল সেটার কথা আমি আসছি না এই মুহূর্তে, কিন্তু এই যে খোলা বর্ডার থাকলে টেররিস্টরা যে আসতে পারে এবং দেশের মধ্যে নানা ধরনের নাশকতার কাজ করতে পারে সেটা কিন্তু পরিষ্কার। সাদরাডি এই পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর থেকে তো আগে থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তা সত্ত্বেও জমি দেওয়া হচ্ছিল না। এটা যে জমি দেওয়ার ব্যাপারে তৃণমূল সরকার একটা অনড় অবস্থান নিয়েছিল, এইটা কিন্তু বিজেপি সরকারের আমলে নেই এবং এটা খুব ভালো ইঙ্গিত যে আমরা একটা সুস্থ সমাজে বাস করতে চাই, যেখানে আমি সকালবেলায় টিফিন কৌটো নিয়ে বেরিয়ে যাব, রাত্রিবেলায় আমার ঘরে ফিরতে পারবো, ট্রেনের মধ্যে বিস্ফোরণ হয়ে মরবো না, এই রকম একটা সমাজে আমি বাস করতে চাই। এবং সেই সমাজ বাস করবার জন্যে সরকারকে অতন্দ্র প্রহরার কাজ করতে হবে এবং তার জন্য বর্ডারে ফেন্সিং দরকার, তার জন্য জমি দরকার। চিকেন নেকে জমি শুধু ওখানে, চিকেন নেকে তো ওই বিভিন্ন সিকিউরিটি ফোর্সের জন্য, সুরক্ষা বলদের জন্য জমি দেওয়া হয়েছে, কত একর জমি, বেশ বিরাট পরিমাণ জমি দেওয়া হয়েছে। এগুলো দিতে পারতো না তৃণমূল সরকার? দেয়নি। কেন দেয়নি সেই উদ্দেশ্য আমি আর যেতে চাই না, কিন্তু একটা হীন উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, না হলে জমিটা কেন দিত না? কেন জমিটা দিতে এত? তখন তো হাসিনা সরকারের গভর্নমেন্ট ছিল, তখন ফেন্সিং বানানো কোনো অসুবিধারও ছিল না। তারপরে তো এরপে কিন্তু কিছুতেই করতে দেয়নি। এই জায়গা থেকে যে বেরিয়ে এসছে আমাদের হোম মিনিস্টারের কাছে, সত্যি হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাতে হয়, এবং শুভেন্দু অধিকারী, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তারা যে এইটা যৌথভাবে ডবল ইঞ্জিনের সরকার চালু করছেন, এতে আমরা খুশি এবং আমাদের মনে হচ্ছে আমরা সুরক্ষা পাচ্ছি, একটা সুস্থ সমাজে বাস করবার দিকে এগিয়ে যাচ্ছি। একদম। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি একেবারে দেশের সুরক্ষায় জোর দিতে আজকে তিনি বৈঠক করলেন, একাধিক নির্দেশ দিলেন। অন্যদিকে হারোয়ায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান চলে, প্রচুর টাকা সোনার হদিশও মেলে। জঙ্গি কার্যকলাপে ফান্ডিং পশ্চিমবঙ্গে ইডি উত্তরপ্রদেশ এটিএস এর এই তল্লাশি অভিযান চলে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 180 গ্রাম সোনা সহ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। হারোয়ার মাদ্রাসায় তল্লাশি অভিযান চলে। হারোয়ার কালিকাপুর ও বাগদায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি। কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদে তো তল্লাশি চলেই, তার পাশাপাশি দিল্লি, ফরিদাবাদ, সাহারানপুরেও এই একযোগে অভিযান চলে। ব্রিগেডিয়ার দাসের কাছে আমি আসবো। ব্রিগেডিয়ার দাস, এই মাদ্রাসার আড়ালে টেরার ফান্ডিং, এটা তো অত্যন্ত এই জায়গায় অত্যন্ত সংকটজনক একটা পরিস্থিতি, কারণ যখন দেখছি আমরা অনুপ্রবেশকারীদের রোখার ব্যবস্থা করা হচ্ছে, তখন তো এদিকটা তো একটা গুরুত্বপূর্ণ নজর দেওয়া দরকার। হ্যাঁ, একেবারে। কিন্তু কি হয়, আমাদের আগের বাজেটগুলো তৈরি হতো একজন নোবেল ইকোনমিতে প্রাইজ পাওয়ার যোগ্য মানুষ, যিনি ট্রেডমিল করতে করতে বাজেট করতেন, মাদ্রাসাকে 6,500 কোটি দিয়েছিলেন আর 1,500 কোটি দিয়েছিলেন ইন্ডাস্ট্রিকে। তো ফলে তো এটা তো আমাদের দেখা উচিত এবং আমাদের আশা রাখছি যে আমাদের দেশ এখন ঠেকাতে পেরেছে, যেটা আমাদের শিরে সংক্রান্তি হয়েছিল, যে আমরা হয়তো একটা বিশ্ব বাংলা বলে কোনো দেশ দেখতাম, যেখানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কিছু অংশ আর জয় বাংলা স্লোগান দিয়ে আমরা সবাই আমি আপনি থাকতাম সেই দেশের একটা নতুন পতাকার তলায়। সেটা ঠেকানো গেছে। এইবার এইগুলোকে গভীর তদন্ত করতে হবে। যেসব বাংলাদেশিদেরকে পাঠানো হয়েছে অফিসিয়ালি, তাদের মধ্যে আমি শুনতে পাচ্ছি কিছু কিছু মানুষকে ইন্টারোগেশনও করা হয়েছে এবং তারা বলেছেন কারা কাগজ বানিয়েছে, কারা তাদের ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছে। তারা শাসক দলের ছিলেন, তারা কেউ মোড়ল ছিলেন, কেউ পঞ্চায়েত ছিলেন, কেউ এমএলএ ছিলেন।
তো তাদেরকেও হবে আমার আশা করছি যে ধরপাকড়, এবং নতুন কোনো নিয়মও আসবে দেশে যে যারা এই ডকুমেন্ট বানান তাদেরকে সোজাসুজি দেশদ্রোহিতার দিকে যদি নিয়ে যাওয়া যায়। কারণ মাদ্রাসা বলুন আর কোনো বড় মন্ত্রীর ড্রয়িং রুম বলুন, ব্যাপারটা তো একই, যোগ সাজস পাওয়া যাবে। আমার আশঙ্কা যে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু লোকের যে ঘোট চলছিল পাকিস্তান এবং ডিপ স্টেটের সাথে, সেই ঘোটটাতে বহু লোক মিলিত আছে। একেবারে ব্রিগেডিয়ার দাস বলছেন যে তাদের সম্পূর্ণ খুঁজে বের করে কঠোরতম আইনি ব্যবস্থা যেন নেওয়া হয় এইটা সুনিশ্চিত করতে হবে। আমার শুধু মনে পড়ে যাচ্ছে যে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যে প্রচারে এসে বলেছিলেন যে জাতীয় নিরাপত্তার জন্য এই রাজ্যের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবারে যে টেরর ফান্ডিং এর কথা বললাম, এই টেরর ফান্ডিং কিভাবে চলতো, এখনো পর্যন্ত কি কি উঠে এলো, আমি প্রতিবেদনে রাখবো আপনাদের জন্য। দেখুন, ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কাঁটাতারের বেড়া বসাতে বিএসএফকে দেওয়া শুরু হয়েছে জমি। আর এই পরিস্থিতিতে এদিন রাজ্যে এসে শনিবার সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শুধুই কি সীমান্তে অনুপ্রবেশ সমস্যা? গোয়েন্দাদের কপালে ভাঁজ পড়েছে টেরর ফান্ডিং নিয়েও। সম্প্রতি জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথিচক্রের তদন্তে কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস এর তল্লাশির পর সেই চিন্তা আরও বেড়েছে। দেখা যাচ্ছে কখনো সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত এনজিওতে 20 কোটি টাকা ঢুকেছে, আবার কোথাও তল্লাশিতে উদ্ধার হচ্ছে নগদ লক্ষ লক্ষ টাকা, সোনার কয়েন। এই আবহেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিপুল অঙ্কের এই টাকাই ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হচ্ছে না তো? এটা ব্যাপক রয়েছে। যখন বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তৎকালীন উপপ্রধানমন্ত্রী শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে বলেছিলেন যে সীমান্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো সব মাদ্রাসা তৈরি হচ্ছে, এগুলোর ওপর কন্ট্রোল নেওয়া প্রয়োজন। তারপরে পার্টি ওনাকে এক প্রকার সেন্সার করে এই কথা বলার জন্য। ডক্টর মনমোহন সিংয়ের সরকারও কোনো ব্যবস্থা নেয়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এখানে কোনো ব্যবস্থা নেননি। এখন যেহেতু বিজেপি সরকার হয়েছে, এই টেরর ফান্ডিংটা বন্ধ করতে হবে। সূত্রের খবর, রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দেওয়ার একাধিক চক্র পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে বিভিন্ন সময়। মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো ভুয়ো নথি তৈরি করে দেয় এই সব চক্র। সেই ভুয়ো নথি দেখিয়েই দেশ জুড়ে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, যেমন বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদিলুর রহমান। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন তিনি। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023-এ আদিলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। এছাড়াও তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতাল, বসিরহাটের একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় উত্তরপ্রদেশের এটিএস এবং ইডি। খাগড়াগড় বিস্ফোরণের প্রমাণ বিভিন্ন জায়গায় দেখা গেছে। মুর্শিদাবাদের স্লিপার সেলগুলো তৈরি হয়েছে, তারা আল কায়দার হয়ে কাজ করে, বাংলাদেশের বিভিন্ন সংগঠন তাদের হয়ে কাজ করে। এমনকি বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, খাগড়াগড়ে কনভিকশন পর্যন্ত হয়েছে তাদের। স্বাভাবিকভাবেই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার নজর দেবে, টেরর ফান্ডিং বন্ধ হবে এবং টেরর ফান্ডিংয়ের যে রুট, সেই রুটটাকেও যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থাও ভারত সরকার নিশ্চয়ই করবেন। অতীতে পাকিস্তানি এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। খাস পাকিস্তানি যুবক গ্রেফতার হয়েছে। তারও আগে সামনে এসেছিল জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনের খাগড়াগড় মডিউল। তৈরি হয়েছিল বিস্ফোরক তৈরির গবেষণাগার। ভারতের বিরুদ্ধে ফের নতুন কোনো ছক কষছে না তো জঙ্গি গোষ্ঠীগুলো? জানতে মরিয়া গোয়েন্দা থেকে বিভিন্ন নিরাপত্তা সংস্থা। এবিপি আনন্দ। আমি দর্শকদের মনে করিয়ে দেব যে বাম আমলে এই খারিজি মাদ্রাসাগুলোর ভূমিকা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরব হয়েছিলেন। 2014 সালে যখন খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে, তদন্ত শুরু হয়, তখন শিমুলিয়া মাদ্রাসা, সেখানে কিভাবে জঙ্গি প্রশিক্ষণ চলতো সেই বিষয়গুলো সামনে এসেছে। আজকে সেই মাদ্রাসা একটা অংশের ভূমিকা আন্ডারস্ক্যানার সলিলদা।
দেখো আমাদের এটা কিন্তু খুব পেরিনিয়াল প্রবলেম, মানে বহুদিনকার প্রবলেম এই টেররিস্ট হয়েছে। তোমার মনে আছে বোধহয় সাদরাদির কথা মনে আছে? সাদরাদির দেখো হরিহরপাড়া, নওদা দুটো জায়গাতে ভোটার আই কার্ড ছিল, এদের সঙ্গে সঙ্গে ভোটার আই কার্ড এবং আসাম পুলিশ এসে তারপরে ওকে নিয়ে যায় এবং ও যে টেররিস্ট গ্রুপের সঙ্গে একদম ডাইরেক্টলি ইনভলভ সেটাও কিন্তু প্রমাণ হয়েছিল, ওকে ধরে নিয়ে চলে। এমনকি বহরমপুরের জেল থেকেই আনসারুল্লাহ বাংলা টিমের নেটওয়ার্কটাও তৈরি হয়েছিল। নেটওয়ার্ক আনসারুল্লাহ বাংলার সঙ্গে ওর যে জড়িত থাকার সেই ঘটনাটাও জানা গিয়েছিল। এবং খালি তারপরে তোমার এই ক্যানিংয়ে জাভেদ মুন্সি 9/11-এর কেসের যে মূল চক্রী, যে তার ছেলের তো ওর তো মন্ত্রগুরু ছিল এবং কাশ্মীর থেকে পুলিশ এসে ওকে নিয়ে চলে গেল, ওর কাছেও ভোটার আই কার্ড ছিল। দেখো এই যে তারপরে অ্যাট দ্য সেম টাইম দেখো এই যে বাংলাদেশের এই যে টার্মোয়েলের সময় লাস্ট ইয়ার থেকে দেখো যে ঘটনা ঘটছে, একটার পর একটা ইনফিল্ট্রেশন হচ্ছে কিন্তু, এবং বহু লোক ওরমভাবে ধরা হয়েছে এবং প্রচুর ডকুমেন্ট সিজ করা হয়েছে। ভোটার আই কার্ড, আধার কার্ড, র্যাম্প্যান্ট জাল ছাপানো হয়েছে, যার সুযোগ কিন্তু বর্ডারিং এরিয়াজের যারা আছে। এবং এসআইআরের সময় তুমি দেখেছো কাতারে এখানে কেউ বলছিল, তৃণমূলের একজন যে প্রতিনিধি তিনি বলছিলেন যে এখানে কোথায় রোহিঙ্গা কোথায় আর কি। এসআইআরের সময় দেখতে পাওয়া যায়নি যে তারা দলবদ্ধভাবে বিছানাপত্র নিয়ে ঘরবাড়ি জিনিসপত্র নিয়ে বসে আছে, সীমান্তের ওখানে চলে যাচ্ছে, এক এক করে চলে যাচ্ছে বসিরহাট, বনগাঁর পার দিয়ে নর্থ 24 পরগনা পার হয়ে চলে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু ঘটনা। এবং টেরর ফান্ড যেগুলো হচ্ছে, টেররিস্টদের যে ফান্ড যারা দেখছে কিভাবে আসছে, এর জন্য কিন্তু আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি কিন্তু একটা বড় সিট গঠন করা উচিত। স্পেশালি কিন্তু একটা সিট গঠন করতে হবে যাতে এসটিএফ থাকবে, ইকোনমিক অফেন্স উইং থাকবে এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যেটা একটা আছে আমাদের, তাদের কিন্তু একত্রিত করে এই গ্রুপটাকে দিয়ে এই টিমটাকে কিন্তু কাজে লাগাতে হবে টু মেক এ চেক অফ দ্য টেররিস্ট এবং টেরর অ্যাক্টিভিটিসের জন্য। কারণ আমাদের কিন্তু খুব সেনসিটিভ, এই বর্ডার এরিয়াটাই পুরো একদম এই টেরর অ্যাক্টিভিটিস গুলোকে বন্ধ করতে হবে, কারণ দেশকে সুরক্ষিত রাখতে হবে। তবে সুরক্ষিত রাখতে হবে নিট পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। দেখুন সোনাম ওয়াংচুক তিনি অনশন শুরু করেছেন, একেবারে 28শে জুন থেকে তিনি অনশন শুরু করেছেন, কারণ এই যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ড তার প্রতিবাদে তার এই অনশন। সংসদ ভবনের অভিযানের আগেই এই অনশনের 21 দিনের মাথায় সোনাম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরিয়ে দিল পুলিশ। দেখুন सफदरजंग प्रिजन है ऐसा लग रहा है, कोई कारण नहीं है इनके पास कि मंडे की जो यात्रा है उसको रोक सके। আলোচনার বদলে বল প্রয়োগের রাস্তায় বেছে নিল প্রশাসন। যন্তর মন্তরে অনশনকারী সোনাম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। এলাকা থেকে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদেরও। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 28শে জুন থেকে অনশন করছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। শনিবার ভোরে তার অনশন ঘিরে যন্তর মন্তরের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অনশন স্থল থেকে জোর করে তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। যদিও তার স্ত্রীর দাবি তারপরেও অনশন ভাঙেননি সোনাম। और जो 2.9 ये कह रहे हैं जिसके बेसिस पे ये इंट्रावेनस देना चाहते थे पोटेशियम, जो मैंने मना कर दिया है, वो 2.9 मेडिकली पॉसिबल नहीं है कि एक ही शाम में 4.3 से 2.9 आ जाए। सोनम पहले अनशन करते आए हैं पीसफुल प्रोसेस से, किसी को बिना तकलीफ दे हुए, वैसा चल रहा है। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। কারণ দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল, আর সেই কারণেই তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা জরুরি হয়ে পড়ে। পরে সফদরজং হাসপাতাল সূত্রে জানানো হয় সোনাম ওয়াংচুকের অবস্থা আপাতত স্থিতিশীল, তবে দীর্ঘ অনশনের কারণে তিনি অত্যন্ত দুর্বল। নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিবাদে অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পাশাপাশি যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার কথা ঘোষণা করেছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ। আমরা পরিষ্কার গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে মাথা উঁচু করে সোজা কথাটা সোজাভাবে বলবো বলে আজ এখানে আছি। আমরা ঘোষণা করছি যারা এতদিন হাঙ্গার স্ট্রাইক করছিলেন তাদের পাশে সোনাম ওয়াংচুকদের ব্যাটন হাতে নিয়ে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং
যুগ্ম সম্পাদক কমরেড ঐশী ঘোষ, তারা দুজন আজ থেকে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক আমরণ অনশনে তারা বসবেন। সরকারের পক্ষ থেকে দায় নেওয়ার কথা, সেই কথা যাতে সরকার স্বীকার করে এবং সরকার যাতে ছাত্রদের কথা শুনে নেয়, সেই দাবিকে সামনে রেখে একটি প্রেসক্রিপশন পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, সোনাম ওয়াংচুকের প্রাথমিক মেডিকেল রিপোর্ট এখন জনসমক্ষে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে উল্লেখ করা হয়েছে যে এই ডাক্তারি পরীক্ষাটি তার নিজের সম্মতিতেই করা হয়েছিল। তাহলে ঠিক কি নিয়ে এত হইচই? দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে অনশনের সময় তার স্বাস্থ্যের অবনতি হলে তার আরোগ্য লাভের সুবিধার্থে কর্তৃপক্ষ তাকে একটি হাসপাতালে ভর্তি করে। শুধুমাত্র একটি রাজনৈতিক নাটক চালিয়ে যাওয়ার জন্য বিরোধী দল কি চেয়েছিল যে তার অবস্থার আরও অবনতি হোক? মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি কেবল আলোচনার আহ্বান জানিয়েছিলেন, অথচ সপ্তাহের পর সপ্তাহ ধরে তার সেই আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি। যে সরকার ভিন্ন মতকে গণতান্ত্রিক দায়বদ্ধতা হিসেবে না দেখে হুমকি হিসেবে গণ্য করে, তারা দায়বদ্ধতা এড়িয়ে গিয়ে জনগণের আস্থা দাবি করতে পারে না। এদিকে ওয়াংচুককে সরিয়ে দেওয়ার পরেও আন্দোলন থামেনি। তার সমর্থকরা জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ঘটনাকে ঘিরে বিশ্বভারতীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি এবং সোনাম ওয়াংচুকের সমর্থক অনুগামীরা। শনিবার সকাল থেকেই সোনামের সমর্থনে প্রাক্তন এবং বহিরাগত কিছু ছাত্রছাত্রী বিশ্বভারতীর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে এবিভিপি সমর্থকরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এবিপি আনন্দ। দেখুন, যে দাবিতে 21 দিন ধরে অনশন করে যাচ্ছেন সোনাম ওয়াংচুক, দাবিটা কি? যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পবিত্রতা বা একটা স্বচ্ছতা ফিরে আসুক। নিটের ক্ষেত্রে যেরকম প্রশ্ন ফাঁস হয়েছে, সেই প্রশ্ন ফাঁসে আচ্ছা আপনারা জানবেন যে প্রায় অন্তত 14 জন পরীক্ষার্থী নিটের তাদের প্রাণ চলে গিয়েছে, তারা আত্মঘাতী হয়েছেন। এই রকম একটা ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিন। এবং সিবিএসইর ক্ষেত্রে পরীক্ষার খাতা দেখার যে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা হয়েছে, সেখানেও একাধিক অনিয়ম ধরা পড়েছে। আমি বিমলদা, আপনি অধ্যাপক হিসেবে তো নিশ্চয়ই এটা চাইবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বা শিক্ষাক্ষেত্রে এই যে পরীক্ষা ওগুলো নেওয়া হয় সেটার মধ্যে স্বচ্ছতা ফিরে আসুক। সেটার দাবিটা যদি মেনে নেওয়া হতো বা নিদেন পক্ষে এই 21 দিন ধরে সরকারের তরফে কেউ কথাটুকু বলতে যায়নি, সেটা যদি কেউ করতো তাহলে তো সরকারের মুখ উজ্জ্বল হতো। তার কারণ সোনাম ওয়াংচুক অলমোস্ট ডিপ স্টেটের এজেন্টের ভূমিকা পালন করা শুরু করেছে। কোন সোনাম ওয়াংচুক? যার অনশনের পাশে চলে যান কলিন গঞ্জালভেস। কোন কলিন গঞ্জালভেস? যিনি মানে বম্বে হামলার যার ফাঁসি হওয়ার কথা ছিল তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন। প্রশান্ত ভূষণ, যিনি ওই রকম টেররিস্টদের পক্ষে দাঁড়ান। অরুন্ধতী রায়, যিনি কাশ্মীরকে ভারতের বলে মনেই করেন না। এই সমস্ত ব্যক্তিরা তার পাশে গিয়ে আলো করে বসেছিলেন। এবং সিপিএম, যাদের নেতা এম এ বেবি ভেরি রিসেন্টলি চীনের দূতাবাসে পাশে যারা দাঁড়াচ্ছেন, আপনি যাদের নাম বললেন তারা দাঁড়াচ্ছেন বলে সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলা গেল না। আমি একটা পরিষ্কার কথা বলি, সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা নিশ্চয়ই বলা হতো উনি যদি সিস্টেমে আসতেন। তিনি এমন করছেন যাতে এই সমস্ত মানে দেশ বিরোধী শক্তি সুবিধে পায়। এই সোনাম ওয়াংচুক তিনি যখন লাদাখে মিলিটারি ওখানে রাস্তা তৈরি করে বাধা দেন, তিনি বলেন চীন যদি আক্রমণ করে আমরা চীনকে রাস্তা দেখিয়ে নেব। এইরকম একটি লোককে চিনে নেওয়ার দরকার আছে। এর লক্ষ্য একটাই, ভারতবর্ষে একটা বিশ্রী রকমের বিশৃঙ্খলা তৈরি করা। কারণ ওরা সোজা পথে বিজেপিকে সরাতে পারছে না। একটা দেশের উন্নতি হচ্ছে। আমি বলছি তার মানে সরকার স্থির করে দেবে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা কোন পথে হবে। সিস্টেমের বদল চাইছেন সোনাম ওয়াংচুক, সিস্টেমের মধ্যে এসে তাহলে আন্দোলনটা করতে হবে। দেখুন, আমরা বিশ্বাস করি না যে শিক্ষামন্ত্রী ইস্তফা দেওয়া মাত্রই পরদিন থেকে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, কিন্তু সরকারের তরফে ন্যূনতম সংবেদনশীলতা দেখিয়ে কথাটুকু কেন বলা হবে না? আমি বলছি দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ এখানে জড়িয়ে রয়েছে। আপনি একবার সেই সমস্ত স্টুডেন্টদের কথা ভাবুন, সেই সমস্ত নিট অ্যাসপিরেন্টদের কথা ভাবুন যারা বছরের পর বছর পরিশ্রম করেছেন। আপনি ভাবুন তো যে একটা বছর নিট পুনরায় পরীক্ষা দিতে হলো, রিশেডিউল হলো, তার যে একটা বছর নষ্ট হলো, তার যে ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তার দায়টা কে নেবে? দাবির মধ্যে কি কোনো অসঙ্গত বা অন্যায্য কিছু রয়েছে? আমি বলছি সেই রকম সংবেদনশীলতাটুকু কেন দেখানো হলো না? দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। দেখো, মানে যে কোনো বিষয়ে আন্দোলন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই সেটা যদি অ্যান্টি ন্যাশনাল হয়ে যায়, হাজার হাজার লোক এতে অংশগ্রহণ করছে, সারা ভারতবর্ষ থেকে
সমর্থন জানাচ্ছে সেই আন্দোলনকে অ্যান্টি ন্যাশনাল বলে তুমি সহজে উড়িয়ে দিতে পারো, কিন্তু গণতন্ত্র দাবি করে আলোচনার, গণতন্ত্র সবসময় আলোচনার দাবি করে। আর না হলে আমাদের সাথে চীনের তফাৎ কোথায়? আমরা কি চীন হয়ে গেছি নাকি? বিরোধী পক্ষ 14 জন ছাত্রছাত্রী তাদের জীবন দিয়ে দেখিয়ে দিল যে এই শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিভাবে নিটের কোশ্চেন পত্র ফাঁস হচ্ছে, কিভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোচিং সেন্টারগুলোর মধ্যে যুক্ত হয়ে আছে। এন্টার সিস্টেমটা করাপ্ট। সেই করাপশনের বিরুদ্ধে আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে অ্যান্টি সোশ্যাল বলে দাগিয়ে দিয়ে তাদেরকে নিচু করে দেওয়া, অথচ যে সত্য অহিংসা আত্মত্যাগের ভিত্তিতে অনশন কর্মসূচি 21 দিন ধরে পালন করছেন। আমি জানি না যে অনশন 21 দিন একবেলা না খেয়ে থাকতে পারি না, আর 21 দিন না খেয়ে থেকে যে লোকটা আমাদের পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়েছে, আন্দোলন করছে, তার না ব্যক্তিগত কারণে আন্দোলন করছে, না তিনি তার পরিবারের জন্য আন্দোলন করছেন। ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা দুরবস্থা তৈরি হয়েছে তার দিকে আঙ্গুল তুলেছেন এবং সরকারকে দায়বদ্ধ করতে চাইছেন যে আমাদেরই নির্বাচিত সরকার, সে কেন আলোচনায় আসবে না, সে কেন কথা বলবে না, সে কেন আলোচনায় আসবে না, কেন কথা বলবে না? দিল্লি হাইকোর্ট বলেছিল যে স্বাস্থ্যের দিকে নজর দেন, তার মানে এই নয় যে দিল্লি হাইকোর্ট বলেছিল তুলে নিয়ে চলে যান, সফদরজংয়ে হাসপাতালে নিয়ে চলে যান। দিল্লি হাইকোর্ট অবশ্যই বলেছিল যে সোনম ওয়াংচুর শারীরিক অবস্থার প্রতি নজর রাখবেন, শারীরিক বিষয় নিয়ে আপনারা নজর রাখবেন এবং তার দায় দায়িত্ব নেবেন। কিন্তু তার বলে সোমবার দিন যেহেতু সারা ভারতবর্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে সংসদ ঘেরাওয়ের, সেই কারণে কার্যত ভয় পেয়ে তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে। আমি বলছি এইবারও তো প্রশ্নটা উঠছে যে যেহেতু পার্লামেন্ট মার্চে ডাক দেওয়া হয়েছে সেই কারণেই কি তড়িঘড়ি এই কোট আনকোট অতি তৎপরতা প্রশাসনের দিল্লি পুলিশের তরফে দেখা গেল? এই প্রশ্ন অনেকেই তুলতে শুরু করেছেন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন, এক্ষেত্রে আমি বিমলদার সঙ্গে একমত। দেশ উন্নতির পথেই হাঁটছিল। প্রত্যেক বছর নিটের পরীক্ষা প্রশ্নপত্র সব ফাঁস হচ্ছে, বিক্রি হচ্ছে, এরকম অসাধারণ উন্নতিতে হঠাৎ করে বাদ সাধছে, এ তো খুব খারাপ লোক, তো বলতেই হবে। 21 দিন ধরে না খেয়ে থাকার মতো এত খারাপ কাজ সে কেন করবে? বরং প্রত্যেক বছর পেপার লিক হবে, তার সঙ্গে র্যাকেটের সঙ্গে জড়িত লোকেরা কোটি কোটি টাকা কামাবে, সেখান থেকে রাম মন্দিরের যে কোটি কোটি টাকা চুরি হবে সেগুলো নিয়ে তারা রাজার চালে থাকবেন। এত ভালো উন্নতি হচ্ছিল, সেখানে হঠাৎ করে অনশন করে রসভঙ্গ করছে। এরকমভাবে সোনম ওয়াংচুক যা করছেন খুব খারাপ কাজই করছেন। তার উচিতই ছিল এই যে নিট প্রশ্নপত্র ফাঁস, সেখানে যে কার্যত এডুকেশন মাফিয়া বলতে যেটা বোঝায়, যার আপনি মানবেন, আপনি যেটা বলছেন যে তৃণমূল চাকরি বেঁচেছে বলে নিট, এই যে নিটের যে পরীক্ষার্থীরা তাদের বা সিবিএসই বলুন, তো সেই পরীক্ষার্থীদের জীবন নিয়ে তো ছিনিমিনি খেলা যায় না। কারণ বিষয়টা দেখুন, এই নিট কেলেঙ্কারিটা তো আজকে নয়, আগেও হয়েছে, তোলপাড় পড়ে গেছিল, আমরা দেখেছি। সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একের পর এক তো মিটিং হয়ে গেছে। এই সিস্টেমটাকে শোধরানোর কোন ব্যবস্থা সামনে এসেছে বলুন তো? যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে আলাদা করে একটা আলোচনা সভা করো, 1 ঘন্টা আমি বলে দেবো কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই লুপহোলস গুলো বন্ধ করতে হবে, ইট উইল টেক টাইম। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি হঠাৎ করে সিস্টেম নিয়ে প্রশ্ন করতে শুরু করে, তাহলে আপনারা যেটা বলেছেন তৃণমূল তো করাপ, কিন্তু যেটা আমরা জানতে চাইছি এই যে নিট কেলেঙ্কারিটা এতবার কেন? আগেও তো হয়েছে, তারপরেও কি সিস্টেমটা শোধরানো গেল, আবার হলো? আবার আমি বলছি, সিস্টেম শোধরাতে হবে এবং যা হচ্ছে অন্যায় হচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সিস্টেমকে বদলানো হবে। কিন্তু সোনম ওয়াংচুকের মতো ডিপ স্টেটের এজেন্টদেরও আমরা কিন্তু সবার সামনে খুলে দেবো, পোল খুলে দেবো। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা বিমল শঙ্কর নন্দ বলছেন আলোচনা হলে সেই আলোচনার জন্য তিনি তথ্য দেবেন। কিন্তু এই আলোচনার জন্য সরকার তরফে একজনও কেউ এগিয়ে আসার সময়টুকু পেলেন না। যন্তর মন্তরে 21 দিন ধরে একটা লোক 9.5 কিলোর উপর ওজন কমে গেল, কার্যত উঠে বসার মতন ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন, ধরে ধরে তাকে বসাতে পর্যন্ত হতো। আমি বলছি এইরকম একটা পরিস্থিতিতে কেন কোনো সংবেদনশীলতা রবীন্দ্রনাথবাবু কেন্দ্রের তরফে দেখানো হলো না? বরং আজকে এইটা যেটা দেখানো হলো সেটা কি সেই পার্লামেন্ট মাঠকে সামনে রেখে একটা তৎপরতা দিল্লি পুলিশের? দেখুন, আমি সংবেদনশীলতারও আগে পাবলিক অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে আসবো। আমি লাল বাহাদুর শাস্ত্রী, টিকে কৃষ্ণমাচারী, ভিকে মেননের কথা বলছি না। 2017 সালে সুরেশ প্রভু তো ট্রেনের ডিরেলমেন্টের জন্যে পদত্যাগ করেছিলেন। একটা মন্ত্রী তার দায়িত্ব থাকবে না, তার দায়বদ্ধতা থাকবে না? তার যে দায়বদ্ধতা, তার প্রমাণটা তো হচ্ছে তিনি এই গোটা বিষয়টা, 14টা ছেলে মেয়ে মারা গেল, তাদের পরিবার একটা অন্ধকারের মধ্যে পড়ে গেল,
তার দিকে তার কোনো নজর নেই। তিনি তার মতো তার ইগো বজায় রেখে তিনি কাজ করে যাচ্ছেন। দেখুন, আমি এনটিএর সঙ্গে যুক্ত থেকে দেখেছি এনটিএতে কি ধরনের গোপনীয়তার বজায় রাখি, তাহলে লিখতে হচ্ছে কি করে। সিস্টেমের মধ্যেই চোর আছে এবং সেই সিস্টেমকে যতক্ষণ পর্যন্ত, আমি বলছি না কারা এর সঙ্গে যুক্ত, যথাযথ তদন্ত করে উনি কি ব্যবস্থাটা নিয়েছেন। তাহলে 3টে বার পরপর 3 বার নিটের প্রশ্ন ফাঁস হয়, এতগুলো ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে তারা মারা যায়। সুতরাং আমাদের বুঝতেই হবে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে না কেন্দ্র সরকারের না প্রধানমন্ত্রীর কারো কোনো সংবেদনশীলতা নেই। তারা তো এই সোনম ওয়াংচুককে আমি যা খুশি ভাষায় গালি দিই, কিন্তু সোনম ওয়াংচুক যে কারণে লড়ছে একদম সেই কারণটা তো আমি অস্বীকার করতে পারি না। দাবিগুলো তো অন্যায্য নয়। তিনি তার পাশে যে লোকগুলোই দাঁড়াক, তার পাশে যদি একটা ক্রিমিনাল এসে দাঁড়ায়, তার জন্য তার কজটা কিন্তু মিথ্যা হয়ে যায় না। তিনি যে কজে লড়াই করছেন সেই কজটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে তার কাছে একটা কেন্দ্র সরকারের মন্ত্রী বা পদস্থ আধিকারিক কেউ গেল না। এটা তো খুব দুঃখজনক। এবং তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। হাসপাতালে ভর্তি হয়ে উনার প্রাণ বেঁচেছে, আমি খুশি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে কজটাকে মেরে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু কেন্দ্র সরকার পারে। আমি বলছি হ্যাঁ, যে কজগুলো মানে যে কারণের জন্য সোনম ওয়াংচুককে যন্তর মন্তরে এই যে অনশনে বসতে হলো, কি কারণ, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে সোনম ওয়াংচুক বাধ্য হলেন যন্তর মন্তরে 21 দিনের অনশনের জন্য? দেখুন, সোনম ওয়াংচুক লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্ভাবক এবং পরিবেশ কর্মী, যার অনশনকে ঘিরে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এডুকেশন মিনিস্টার যিনি রয়েছেন, তিনি এখনো অবধি তার রিজাইনে উনি ওখানে বসেছেন হাঙ্গার স্ট্রাইকে। তাদের দিক থেকে কোনো রকম কোনো সামনে এসে কথা বলা বা তারা সমর্থন তো করছেনই না, বরং তাদেরকে ফোর্সফুলি, আজকে সকালে জানা গেছে, যেটা আজকে সকালে ফোর্সফুলি সোনম ওয়াংচুককে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও পর্দার আড়ালে। গত 28শে জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তার অভিযোগ, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার অনশনের 20তম দিনে সোনম ওয়াংচুক জানান, 20শে জুলাই পর্যন্ত অনশন চালিয়ে যাবেন, যাতে ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত সংসদ অভিযান কর্মসূচির নেতৃত্ব দিতে পারেন। তিনি আরও বলেন, এই গণ আন্দোলন ব্যর্থ হলে তিনি প্রেতাত্মা হয়ে ফিরে আসবেন। मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। सिर्फ अनशन तोड़ने को कहने के बजाय मैं आप लोगों से विनती करूंगा कि आप भी एक छोटा कदम उठाएं। 20 जुलाई को इतनी बड़ी संख्या में आएं कि एक संदेश सरकार को जाए। কখনো নিট, কখনো নেট, গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে নানান পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সিবিএসসির দ্বাদশের ফল প্রকাশের পরেও বিতর্ক শুরু হয়। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে তাদের খাতা যথাযথভাবে দেখা হয়নি। এডুকেশন সিস্টেম পুরো কোল্যাপসড হয়ে পড়ে রয়েছে। তো আমি এটাই চাই যে ওনারা যেন আমাদের যে দাবি রয়েছে সেটা ওনারা মানুক। এনটিএকে ব্যান্ড করা হোক, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ব্যান্ড করা হোক, পুরো ফেয়ার সিস্টেমে বা পরীক্ষা নেওয়া হোক। আমাদের এই হ্যারাসমেন্ট যেটা আমরা হচ্ছি বারবার, সেটা যেন না করা হয়। এই আবহেই অনশন শুরু করেন সোনম ওয়াংচুক ও আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট, ইউজি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের নিরপেক্ষ তদন্ত, জাতীয় পরীক্ষাগুলির জন্য স্বচ্ছ, দায়বদ্ধ এবং প্রযুক্তি নির্ভর নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা, পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিশ্চিত করা, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। এই পরিস্থিতিতে সংসদ অভিযানের আগে 21 দিনের মাথায় শনিবার ওয়াংচুককে অনশনস্থল থেকে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ পুলিশ। সোনম ওয়াংচুক যে বিষয়ে অনশন করছেন সেই বিষয়ে, সেই ইস্যুগুলি ভারতের শিক্ষা ব্যবস্থা, লক্ষ লক্ষ অগণিত আমাদের অল্প বয়সী ছেলেমেয়েদের ভবিষ্যতের সম্বন্ধে অত্যন্ত ক্রুশিয়াল। এতগুলো পেপার লিক, এতগুলো পরীক্ষার মার্কিং সিস্টেমের গলদকে কখনোই কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
পুলিশের বলপ্রয়োগের একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোনামের পাশে দাঁড়িয়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকার সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। কোনোরকম আলোচনার রাস্তা সরকার গেল না, যেটা অত্যন্ত সহজে একটা আলোচনার রাস্তার মাধ্যমে কোনো একটা সমাধান করা যেত, সেখানে আমরা দেখলাম চূড়ান্ত উদ্ধত্ত, চূড়ান্ত অমানবিকতা। এবং আজকে সেখান থেকে দেখছি আমরা অনশনকারীদের হাসপাতালে জোর করে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। আমরা এই ব্যাপারটা তীব্র ধিক্কার জানাই। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করলো না? কেন পর্দার আড়াল দিয়ে তাকে তুলে নিয়ে গেল পুলিশ? উঠছে এই সব প্রশ্ন। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে বিশ্বনাথ দা, এই আন্দোলনটা তো শিক্ষা ব্যবস্থার সংস্কারের আন্দোলন, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে শিক্ষাটা কি আমাদের এই অগ্রাধিকারের তালিকায় নেই আমাদের দেশে? না দেখো, বিরাট সংখ্যক ব্যবসায়ীরা কিন্তু শিক্ষাটাকে দখল করে নিয়েছে। এটা কেন্দ্র রাজ্য দুটো রাজ্যেই যদি দেখো, এই রাজ্যেও ধরো নতুন সরকার যখন আসলো, সঙ্গে সঙ্গে আইটিআই 56টা আইটিআই তৈরি বিভিন্ন জায়গায় করা হয়েছিল, সেগুলোকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে বেসরকারি সংস্থাগুলো যত এগোচ্ছে তত আমি কিন্তু লক্ষ্য করছি যে শিক্ষায় দুর্নীতি বাড়ছে, স্বাস্থ্যের দুর্নীতি বাড়ছে, সরকারের একটা নিয়ন্ত্রণের অভাব সর্বত্র লক্ষ্য করছি। পৃথিবীর সব দেশেই আছে যে এডুকেশনে সরকার থাকবে, তার সঙ্গে বেসরকারি উদ্যোগও থাকবে, একা সরকার পারবে না। এবং এই সরকার, কেন্দ্রীয় সরকার, তারা যথেষ্ট উদ্যোগ নিচ্ছে যাতে কোনোভাবে এখানে দুর্নীতি না থাকে বা কিন্তু এই সোনাম ওয়াংচুকের মতো যারা সোনাম ওয়াংচুকের তরফ থেকে বা ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে দাবিগুলি রাখা হয়েছে, তার মধ্যে কোনটি অন্যায্যটা আমাকে একবার বলুন তো। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কেউ বলবেন না যে দাবির মধ্যে কোনো অন্যায্যতা আছে, অথচ তার সঙ্গে ন্যূনতম কথাটুকু তো বলতে যেতে পারতো সরকারের প্রতিনিধি। পুলিশ দিয়ে গায়ের জোরে তাকে ওখান থেকে তুলে নিয়ে যেতে পারছেন, অথচ একজন প্রতিনিধি পার্টি ন্যূনতম কথাটুকু একেবারে দেখুন, সোনাম ওয়াংচুকের বক্তব্য আমি দর্শকদের সামনে রাখছিলাম, তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তার এই আন্দোলনকে দমানো যাবে না। ফলে এরপরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।